আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি বায়োলজি 8 এর একটি নতুন ভিডিওতে। আমরা গত ভিডিওতে বোটানি সপ্তম অধ্যায়ের কাণ্ড টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পাতা নিয়ে আলোচনা করব। সো এই পুরা ভিডিওটা যদি দেখো, আমরা বেশ কয়েকটা বইয়ের ইনফরমেশন এক জায়গাতে করে এই ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি। সো আ এই ভিডিওটা দেখলে একাডেমিক এবং অ্যাডমিশনের যত ধরনের প্রশ্ন আসে পাতা থেকে যেকোনো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। সো আসো আমরা ক্লাসটা শুরু করি। সো আসো আমরা একটু ফার্স্টেই পাতা সম্পর্কে জানি। একটা পাতার কি, কি অংশ থাকে। সো এই যে এটা হচ্ছে একটা পাতা এবং এই পাতার মোট ৩ টা অংশ আছে। তাহলে একটা পাতার ৩ টা অংশ থাকে। ১ম যে অংশটা সেটা হচ্ছে পাতার একদম যে নিচের যে জায়গাটা অর্থাৎ মূলের যে জায়গাটা সেটাকে বলা হয় পত্রমূল। তাহলে ১ নাম্বার যে অংশ সেটাকে বলা হচ্ছে পত্রমূল। পত্রমূল। আচ্ছা, বা ইংলিশে বলা হয় বেস। এরপরে দেখো ২ নাম্বার যে অংশটা পাতার যে বোটাটা, পাতার একটা বোটা আছে, এটাকে বলা হয় পত্রবৃন্ত। এটাকে বলা হয় ভাইয়া পত্রবৃন্ত বা বোটা। সংক্ষেপে আমরা যেটা জানি বোটা। এর ইংলিশটা হচ্ছে পেটিওল। পেটিওল। এবং পাতার যে প্রধান অংশ সেটাকে বলা হয়, এই যে এই অংশটা হচ্ছে পাতার প্রধান অংশ যেটাকে আমরা পাতা হিসেবে চিনি এবং এটাকে বলা হয় পত্রফলক। তাহলে একটা আদর্শ পাতার ৩ টা অংশ, একটা হচ্ছে পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। ওকে, বা লামিনা বলা হয়। এটাকে বলা হয় লামিনা। আচ্ছা, সো এই হচ্ছে একটা পাতা এবং পাতার প্রধান অংশই হচ্ছে লামিনা। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অংশ। আচ্ছা, তো এই পাতা নিয়ে আমরা আজকে অনেক কিছু আলোচনা করব। দেখতে অনেক সিম্পল মনে হচ্ছে, কিন্তু আসলে এই পাতা টপিকটার ভিতরে অনেক কিছু আছে। তো সব কিছু নিয়ে আলোচনা করব। ফার্স্টেই একটু যদি তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আচ্ছা পরের স্লাইডে আমরা যাই। এই যে পত্রমূল নিয়ে আমরা বেশ কয়েকটা কথা বলতে পারি। যেমন কিছু, কিছু উদ্ভিদ আছে, আচ্ছা পত্রমূল কোনটা? মাত্রই তো দেখলাম এই যে পাতার যে বোটাটা, বোটার গোড়ায় এইখানে অনেক সময় উঁচু কিছু অংশ দেখা যায় বা মূলের যে অংশটা বা গোড়ার অংশটা, এই গোড়ার অংশটাকে বলা হচ্ছে পত্রমূল, তাই না? তো কোনো সময় এই যে পাতার যে পত্রমূল, এই যে এটা হচ্ছে একটা পাতা, এটা হচ্ছে একটা পাতা এবং এই পাতার যে মূলটা তো নিচের দিকে থাকে, তাই না? তাহলে পাতার মূলটা এই যে কাণ্ডটা বেষ্টন করে থাকে। অর্থাৎ তুমি যখন পোয়েসি গোত্র পড়তে যাবা, পোয়েসি গোত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে লেখা থাকবে দেখবা পত্রমূল কাণ্ডবেষ্টক। কাণ্ডবেষ্টক। যেমন তুমি ঘাসের ক্ষেত্রে দেখতে পারো, অথবা আখ, অথবা তুমি হচ্ছে গমের ক্ষেত্রে, হুম, ভুট্টার ক্ষেত্রে তুমি দেখবা। সেই ক্ষেত্রে কি দেখতে পাবা? ধরে নাও এটা হচ্ছে একটা কাণ্ড, এটা হচ্ছে একটা কাণ্ড। এই পাতাটা যখন নিচের দিকে আসছে দেখো, এই পাতার যে মূলটা, এখান থেকে যে মূলটা শুরু হইছে, এই যে এই মূলটা দেখো সবুজ অংশটা, এটা কাণ্ডটা বেষ্টন করে আছে। অর্থাৎ এই যে পত্রমূল কাণ্ড বেষ্টক, এটা কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? এটা হচ্ছে পোয়েসি গোত্রের একটা উদ্ভিদের বৈশিষ্ট্য। পোয়েসি। পোয়েসি গোত্রের উদ্ভিদের আরো একটা বৈশিষ্ট্য তুমি দেখবা, সেটা হচ্ছে পোয়েসি গোত্রের লিগিউল থাকে। পোয়েসি গোত্রের আরো একটা বৈশিষ্ট্য ভাইয়া, পোয়েসি গোত্রে কি আছে? লিগিউল আছে। সো অনেকেই তোমরা বোঝো না যে লিগিউল বিষয়টা আবার কি। লিগিউল আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি লিগিউল বিষয়টা কি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এটা যদি একটা পাতা হয়, এই যে এটা যদি একটা পাতা হয় এবং এটা যদি পত্রমূল হয়, তাহলে এই যে পাতা বা পত্রফলক আর পত্রমূলের মাঝখানে এই যে সবুজ যে অংশটা, এই যে এইখানে দেখো এই যে সবুজ যে অংশটা, এখানে যে সবুজ অংশটা, বা তুমি এই চিত্রটা যদি দেখো, এই যে নিচের দিকে পত্রমূল, ওপর হচ্ছে পাতা, তাহলে এইখানে এই অংশটাকে বলা হয় লিগিউল। বুঝতে পেরেছো? তাহলে তোমরা পৈসি গোত্রের মধ্যে বেশ কয়েকটা বৈশিষ্ট্য পড়ো, যেমন পত্রমূল কাণ্ডবেষ্টক বা লিগিউল। এই জিনিসগুলো তোমরা অনেকে চেনো না, শুধুমাত্র মুখস্থ করে যাও। তাহলে আশা করি এখন বুঝতে পারছো যে লিগিউল কি এবং এই যে পত্রমূল কাণ্ডবেষ্টক বলতে কি বোঝায়। তাহলে পাতার যে পত্রমূল,
সেটা আমরা দেখলাম যে নর্মাল ভাবে থাকতে পারে, আবার কাণ্ডটা বেষ্টন করেও থাকতে পারে। আসো আমরা আরেকটু সামনের দিকে আগাই। তো পৈসি গোত্রর বৈশিষ্ট্যটা আমরা একটু আগে পড়লাম। এবার মালভেসি গোত্রের একটা বৈশিষ্ট্য যদি দেখি, দেখো মালভেসি গোত্রের কিছু উদ্ভিদ আছে, যেমন জবা, জবা, ধুতুরা, ধুতুরা। এই উদ্ভিদগুলাতে একটি স্পেশাল জিনিস দেখা যায়, যেটাকে বলা হচ্ছে উপপত্র বা উপপত্র বা স্টিপিউল। তাহলে এখানে দেখা যাচ্ছে উপপত্র বা স্টিপিউল। স্টিপিউল বা উপপত্র কোনটা? দেখো পাতার এই যে পত্রবৃন্ত, পত্রবৃন্তের গোড়ার দিকে পত্রের মতো আরেকটা অংশ দেখা যাচ্ছে। দেখো এখানে পত্রের মতো আরেকটা অংশ দেখতে পাচ্ছ না? তাহলে এই যে পত্রবৃন্তের গোড়ায় পত্রের মতো আরেকটা অংশ দেখা যায়, এই যে ছোট যে অংশটা, সেটাকে বলা হয় উপপত্র। ঠিক আছে, নামটা শুনে বোঝা যাচ্ছে, উপ মানে হচ্ছে ছোট, পত্র মানে তো পাতা। তাহলে পাতার যে ছোট, পাতার মতো দেখতে যে জিনিসটা, সেটা হচ্ছে উপপত্র। এবং এই উপপত্রের অবস্থানটা কোথায়? তাহলে উপপত্র দেখা যায় এই উদ্ভিদগুলাতে। তাহলে উপপত্রের অবস্থানটা কোথায়? এটার অবস্থান হচ্ছে পত্রবৃন্তের গোড়ায়। পত্রবৃন্তের গোড়ায়, গোড়ায় পত্র সদৃশ, পত্র সদৃশ যে বৃদ্ধিটা দেখা যাচ্ছে, পত্র সদৃশ উপবৃদ্ধিটা দেখা যায়, এই উপবৃদ্ধিটাকে বলা হয়, উপবৃদ্ধিটাকে বলা হয় উপপত্র, যার ইংলিশটা হচ্ছে স্টিপিউল। তো মালভেসি গোত্রের যখন বৈশিষ্ট্য পড়তে যাবা, তখন দেখবা যে মালভেসি গোত্রের মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। ঠিক আছে, তাহলে এই যে এই এই উপপত্র যদি মুক্ত পার্শ্ব, দুই পাশে মুক্তভাবে ছড়ায় থাকে, তখন সেটাকে বলা হয় মুক্ত পার্শ্বীয় উপপত্র। তাহলে এই জবা, জবা গাছে কি দেখা যায় বলতো? জবা গাছের পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র, মুক্ত পার্শ্বীয় উপপত্র, পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। এই বৈশিষ্ট্যটা মালভেসি গোত্রের বৈশিষ্ট্যগুলো পড়ার সময় পাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা আসো এরপরের অংশে যাই। পাতা দুই ধরনের হতে পারে, একটাকে বলা হয় সরল পত্র, আর একটা হচ্ছে যৌগিক পত্র। তাহলে সরল পত্র মানে কি? সরল পত্রের সংজ্ঞাটা এইভাবে তুমি দিতে পারো। সরল পত্রের সংজ্ঞাটা হচ্ছে যে পাতায়, যে পাতায় একটি মাত্র পত্রফলক থাকে বা একটি পত্রফলক থাকে, পত্রফলক থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সরল পত্র। তাহলে সরল মানে তো বুঝতে পারতেছো, সরল সাদা মানে কি একটাই মাত্র পত্রফলক থাকবে। তাহলে পাতার পত্রফলক কোন অংশটাকে বলা হয়? এই যে এই অংশটাকে বলা হয় পত্রফলক। তাহলে একটা পাতায় এই একটাই মাত্র পত্রফলক আছে, এটাকে আমি এটাকে আমি কি বলবো? এটা হচ্ছে সরল পত্র। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে সরল পত্র আমাদের আশেপাশে যে গাছগুলা দেখি, যেমন আম, আম, জাম, কাঁঠাল, কাঁঠাল, জবা, এই গাছগুলার যে পত্র, সেটাকে বলা হয় সরল পত্র। তোমরা আজকে একটু পাতা, এই টপিকটা পড়ার পরে বিভিন্ন গাছের পাতা নিয়ে একটু পরীক্ষা করে দেখবা এটা কোন পত্র। ঠিক আছে, যেমন আম গাছে তুমি পাবা পত্রফলক মাত্র একটা। আবার কৃষ্ণচূড়ার ফুল এখন দেখতেছো, তাই না? তো কৃষ্ণচূড়ার ফুলের পাশাপাশি একটু পাতাটাও খেয়াল করে দেখবা, পাতাটা কি ধরনের পত্র, ওইখানে দেখবে ওটা হচ্ছে যৌগিক পত্র। আচ্ছা, তাহলে সরল পত্র আমরা কিভাবে চিনবো? যদি পাতায় একটি মাত্র পত্রফলক থাকে, তখন সেটাকে আমরা বলবো সরল পত্র। আচ্ছা, তাহলে আসো আমরা সামনের দিকে আগাই। যৌগিক পত্র তাহলে কি? যৌগিক পত্র হচ্ছে যদি একটা পাতায় একের অধিক পত্রফলক থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? যৌগিক পত্র। আচ্ছা, তাহলে পাতায়, তাহলে যৌগিক পত্রের উদাহরণ, সংজ্ঞাটা কি বলা যায়? পাতায়, পাতায় একের অধিক, এক এর অধিক পত্রফলক থাকলে, পত্রফলক থাকলে তখন সেটাকে বলা হয় যৌগিক পত্র। থাকলে তখন সেটাকে বলা হয় যৌগিক পত্র। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে এই চিত্রটা দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। এইখানে দেখো, এইখানে, আচ্ছা আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে পাতা, পাতাটা তৈরি হয় কোথা থেকে এটা তোমার জানতে হবে। পাতা তৈরি হয় কাণ্ডর পর্ব থেকে। আমরা গত ক্লাসে পড়েছি না পর্ব জিনিসটা কি, সেটা আমরা পড়েছি।
তাই না? সো যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দিব, তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিবা, অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তুমি দেখতে পারো। ওকে, সো এই পাতার উৎপত্তিটা কোথা থেকে? পাতার উৎপত্তি হচ্ছে কাণ্ডের পর্ব থেকে। আচ্ছা, ধরে নাও এই যে এটা হচ্ছে একটা পাতা, এই পাতায় পত্রফলক কয়টা দেখো তো ভাইয়া? এই পাতায় পত্রফলক মাত্র একটাই। এই পাতায় পত্রফলক কয়টা? পত্রফলক হচ্ছে মাত্র একটা। এই কারণে এটাকে আমরা বলতেছি সরল পত্র। কিন্তু এই পাতাটা দিকে যদি তুমি একটু খেয়াল করে দেখো, এই পাতাতে তুমি কি দেখতে পাচ্ছ? এই যে পুরাটা মিলে একটা পাতা, এই পুরাটা মিলে একটা পাতা, কিন্তু এইখানে যে পত্রফলক সেটা একটা না, অনেকগুলা। সেটা হতে পারে দুইয়ের বেশি, দুই অথবা দুইয়ের বেশি হইলে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র। তাহলে যৌগিক পত্রের এই পুরাটাকে বলা হচ্ছে পাতা। কিন্তু আমি যদি বলি শুধুমাত্র এই একটাকে বলা হয় লিফলেট বা পত্র। ঠিক আছে, তাহলে যৌগিক পত্রের এই কথাটাও মনে রাখতে হবে ভাইয়া। যৌগিক পত্রের প্রতিটি পাতাকে বলা হয় পত্রক বা লিফলেট বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যৌগিক পত্রের প্রতিটা পাতায় এক একটা লিফলেট। এখানে নামটা একটু খেয়াল করতে পারো, নামটার মধ্যে কি আছে? নামটার মধ্যে আছে দেখো লেট। লেট মানে কি? লেট মানে হচ্ছে ছোট, সাইজের তুলনায় নরমালি ছোট কোনো কিছুকে বলা হয় লেট। যেমন বুকের ছোট কি? বুকলেট। হ্যাঁ, পুস্তিকা। ঠিক আছে, পুস্তক মানে হচ্ছে বড় বড় বই, আর পুস্তিকা মানে হচ্ছে ছোট বই। তাহলে তোমার বুক মানে বড় বই, বুকলেট মানে হচ্ছে ছোট বই। তাহলে লিফ মানে পাতা, লিফলেট মানে কি? পত্রক, ছোট পাতা। তাহলে এইখানে যে পাতাগুলা, এই প্রতিটা পাতাকে বলা হয় লিফলেট, আর পুরাটাকে একসাথে বলা হয় লিফ বা পুরাটা হচ্ছে পত্রক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যৌগিক পত্র এটা দুই ধরনের হতে পারে। যৌগিক পত্র এটা কয় ধরনের হতে পারে? এটা হচ্ছে দুই ধরনের হতে পারে। এটা হতে পারে পক্ষল যৌগিক পত্র, আর এটা হতে পারে করতলাকার যৌগিক পত্র। করতলাকার যৌগিক পত্র। আচ্ছা, সো এই পক্ষল যৌগিক আসলে কি সেটাই ফার্স্টে আমরা দেখি একটু। পক্ষল যৌগিক কি? পক্ষল যৌগিক হচ্ছে এই যে দেখো এইখানে একটা র্যাকিস থাকবে এবং র্যাকিসের দুই পাশে অনেকগুলা পত্রক সাজানো থাকবে, তখন সেটাকে আমরা বলবো পক্ষল যৌগিক। ওকে, তাহলে র্যাকিসের একদম চূড়ায় না, র্যাকিসের দুই পাশে পুরাটা জুড়েই এই যে এই মাঝখানের এই জিনিসটাকে বলা হয় র্যাকিস। এটা একটু ফার্স্টে বোঝো, ঠিক আছে? এই পুরাটা পাতা এবং এই পাতার মাঝখানে যে অঞ্চলটা সেটাকে বলা হয় র্যাকিস। তো এই র্যাকিসের দুই পাশে যদি পাতা থাকে তখন সেটাকে আমরা বলবো পক্ষল যৌগিক। তাহলে এইখানে দেখো তো র্যাকিস কয়টা? র্যাকিস হচ্ছে একটা। তাহলে এই পাতা দুইটাকে বলা হয় এক পক্ষল যৌগিক পত্র। তাহলে এইখানে যে দুইটা পাতা দেখতে পাচ্ছ ভাইয়া, এই দুইটা পাতাকে বলা হয় এক পক্ষল যৌগিক পত্র। তাহলে এখানে র্যাকিস মাত্র একটা, তো র্যাকিস একটা হলে সেটা হচ্ছে এক পক্ষল। এখন এইবার যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই পাতাটা আর ওই পাতাটার মধ্যে পার্থক্য কি? এইখানে যে র্যাকিসটা আছে সেই র্যাকিসের চূড়ায় একটা এক্সট্রা পাতা আছে। তার মানে কি? এটা একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে তুমি পাঁচটা, ছয়টা, মানে কি জোর পাতা করে যাইতে যাইতে একদম সবার শেষে গিয়ে একটা এক্সট্রা পাতা পাচ্ছ। তার মানে কি? এখানে বিজোড় সংখ্যক পত্র আছে। কিন্তু এইটা একটু খেয়াল করে দেখো, এখানে সবগুলা তুমি যদি যোগ করে দেখো সব জোড় সংখ্যক পাতা পাবা। কেন জোড় সংখ্যক পাতা পাবা? কারণ এটার মাথায় এক্সট্রা কোনো পাতা নাই, বিজোড় কোনো পাতা নাই। বুঝতে পেরেছো? তো যদি এই মাথায় এক্সট্রা একটা পাতা থাকে তখন সেই পত্রকটাকে বলা হয় তাহলে এক পক্ষল যৌগিক পত্র। এটা আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সচূড় পক্ষল যৌগিক পত্র, এটাকে বলা হয় সচূড় পক্ষল যৌগিক পত্র।
যৌগিক পত্র। আচ্ছা, তাহলে সচর পক্ষল যৌগিক পত্রের ক্ষেত্রে কি হয় ভাইয়া? রাকিসের মাথায় একটা এক্সট্রা পাতা থাকে। তাহলে এই ক্ষেত্রে সচর পক্ষলের ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে রাকিসের চূড়ায় একটি পাতা থাকে। ওকে, রাকিসের চূড়ায় কয়টা পাতা থাকে? একটা পাতা থাকে। তাহলে রাকিসের চূড়ায় যদি একটা পাতা থাকে, তাহলে সবগুলা পাতার যোগফল কি হবে? বিজোড় সংখ্যক পাতা হবে। তাহলে এই সচর পক্ষলে বিজোড় সংখ্যক পাতা থাকে। বিজোড় সংখ্যক পাতা। আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের মেন বিষয়টা হচ্ছে এখানে উদাহরণটা মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় নাও আসতে পারে। যদি আসে সেটা হচ্ছে এমসিকিউতে উদাহরণ দিতে পারে যে সচর পক্ষলের উদাহরণ কোনটা। সচর পক্ষলের উদাহরণটা হচ্ছে ভাইয়া, এটার উদাহরণ হচ্ছে গোলাপ। আচ্ছা, তোমরা যদি গোলাপ গাছ দেখো, গোলাপের পাতা দেখবা যে একদম চূড়ায় একটা বেজোড় সংখ্যক পাতা থাকে। এবং আশা করি এখন নিশ্চয়ই বুঝতে পারতেছো এই পাতাটাকে তাহলে কি বলবো আমরা? ওইখানে যেহেতু চূড়ায় কোনো পাতা নাই, তার মানে কি অচুর পক্ষল। এটা ছিল সমানে আছে, আর আরেকটা হচ্ছে অচুর পক্ষল। তাহলে আরেকটা পাতাকে বলা হয় অচুর পক্ষল যৌগিক পত্র। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে সচর পক্ষলের বিপরীত হচ্ছে এই অচুর পক্ষল যৌগিক পত্র। তাহলে রাকিসের চূড়ায়, এখানে কি ভাইয়া? রাকিসের চূড়ায় একটাও পাতা থাকে না, জোড় সংখ্যক পাতা থাকে। রাকিসের চূড়ায় কোনো পাতা থাকে না, কোনো পাতা থাকে না, তাহলে এখানে কি সংখ্যক পাতা? জোড় সংখ্যক পাতা আছে, এই কথাটাও মনে রাখো ভাইয়া। তাহলে অচুর পক্ষলের উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে বাদুড় লাঠি। তাহলে আসলে কিন্তু এই প্রশ্নটাই আসবে যে অচুর পক্ষলের উদাহরণ কোনটা। 4টা অপশন থাকবে, অ্যান্সারটা হবে বাদুড় লাঠি। একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে সচর পক্ষল হচ্ছে গোলাপ। তোমরা তো গোলাপ গাছ দেখেছো, তাহলে এমনিতেই মনে থাকার কথা। আর অচুর পক্ষলের উদাহরণ হচ্ছে বাদুড় লাঠি। ঠিক আছে, আমরা এক পক্ষল যৌগিক পত্র নিয়ে পড়ছি। এইবার আসো আমরা দ্বিপক্ষল যৌগিক পত্র, ত্রিপক্ষল যৌগিক পত্র নিয়ে পড়ব। তাহলে এইখানে এটা হচ্ছে এক পক্ষল, এটা হচ্ছে এক পক্ষল যৌগিক পত্র। এরপরের যেটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে বাইপিনেট, অর্থাৎ এইটাই হচ্ছে দ্বিপক্ষল যৌগিক পত্র। দ্বিপক্ষল যৌগিক পত্র। তো দ্বিপক্ষল যৌগিক পত্র কি হচ্ছে দেখো, এই যে মাঝখানের এই অঞ্চলটা, এটা হচ্ছে একটা রাকিস, এবং রাকিস থেকে দেখো আরেকটা করে শাখা বের হয়েছে, এবং শাখাতে পত্রকগুলা সাজানো আছে। তাহলে রাকিস থেকে এখানে শাখা বের হয় এবং শাখাতে পত্রকগুলা বা লিফলেটগুলা সাজানো থাকে। তাহলে দ্বিপক্ষল যৌগিক পত্র, যেটা দ্বিপক্ষল যৌগিক পত্রের ক্ষেত্রে রাকিসের শাখায় পত্রক সাজানো থাকে। তাহলে এটা গেল দ্বিপক্ষল যৌগিক পত্র। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারতেছো ত্রিপক্ষল যৌগিক পত্র কিভাবে কি হবে। তাহলে এই যে এইটাই হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র। চিত্র দেখেই বুঝতে পারতেছো কি হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র। তাহলে ত্রিপক্ষল যৌগিক পত্রের ক্ষেত্রে কি হয় ভাইয়া? ত্রিপক্ষল যৌগিক পত্রের ক্ষেত্রে এই যে দেখো মাঝখানে হচ্ছে রাকিস, এটা হচ্ছে রাকিস থেকে এই পাশে শাখা বের হয়েছে, এবং এই শাখা থেকে আবার প্রশাখা বের হয়েছে, এবং এই প্রশাখাগুলাতে কিন্তু পাতাগুলা সাজানো আছে, তাই না? তাহলে ত্রিপক্ষল যৌগিকের ক্ষেত্রে কি হচ্ছে? রাকিসের শাখা হতে প্রশাখা বের হয়, ওকে, এবং এই প্রশাখাগুলাতে পত্রকগুলা সাজানো থাকে। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের
এইটা তো মনে থাকবে আশা করি, যেহেতু আমরা চিত্র দেখছি, কিন্তু আমাদের মেইন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উদাহরণ। তো আমি যেভাবে পড়ি সেটাই তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আমি এভাবে পড়ি, এই যে দি আছে না, আমরা একটা সিনেমা দেখছি কৃষ, তো আমি বলি দি কৃষ, অর্থাৎ কৃষ্ণচূড়া। তাহলে দি কৃষ এইটাই পড়ো, যে দি কৃষ। আচ্ছা, এটা হচ্ছে কৃষ অর্থাৎ কৃষ্ণচূড়া। তাহলে কৃষ্ণচূড়া হচ্ছে দ্বিপক্ষল যৌগিক পত্র। আর এই যে নামের মধ্যে আছে ত্রি, ত্রি থেকে আমি মনে রাখি 30, ত্রি থেকে আমি মনে রাখি 30, অর্থাৎ 30-এর এই শতে মনে রাখো, শতে সজিনা। ত্রি মানে তো ত্রিপক্ষল যৌগিক পত্র, আর শতে সজিনা, এভাবে আমি মনে রাখি। বুঝতে পেরেছ? তাহলে মনে রাখার জন্য এই ট্রিকটা অ্যাপ্লাই করতেই পারো তোমরা। ঠিক আছে, তাহলে দেখো আমরা পক্ষল যৌগিক পত্র পড়লাম, এটা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র। এর চেয়েও যদি বেশি থাকে তাহলে কি, সেটা হচ্ছে বহুপক্ষল যৌগিক পত্র। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে কৃষ্ণচূড়া গাছ নিয়ে তোমরা একটু দেখবা। আজকে তোমাদের আশেপাশে তো কৃষ্ণচূড়া গাছ আছে, তাই না? কৃষ্ণচূড়ার যে পাতাটা, সেটা নিয়ে একটু দেখবা যে সেইখানে একটা শাখা বের হয়, মানে র্যাকিস থাকে, র্যাকিসের দুই পাশ থেকে একটা শাখা বের হয়, আবার শাখাটা থেকে আবার প্রশাখা বের হয়ে সেইখানে পত্রগুলো সাজানো থাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র। তাহলে একটু আগে আমরা দেখেছি না যে যৌগিক পত্র এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পক্ষল যৌগিক পত্র হতে পারে, অথবা হতে পারে 2 নাম্বার করতলাকার যৌগিক পত্র। তো আমরা মেইন বই হিসেবে যে স্যারের বইটা পড়ি, অর্থাৎ আবুল হাসান স্যারের বই, আবুল হাসান স্যারের বই কিন্তু এই করতলাকার যৌগিক পত্র নিয়ে কোনো আলোচনা নাই। অন্য একটা বই আছে। তো আসো করতলাকার যে যৌগিক পত্র সেটা আমি একটু আলোচনা করে নিই তোমাদের। তাহলে দেখো, করতলাকার যৌগিক পত্র আসলে কি সেটা আমাদের একটু বুঝতে হবে। করতলাকার যৌগিক পত্র হচ্ছে সেটাই যে যৌগিক পত্রের রাকিসের যে চূড়ায় গিয়ে পত্রক তৈরি হয়। একটু আগে আমরা যেটা পড়লাম পক্ষল যৌগিক পত্র, এখানে এই যে এটা হচ্ছে রাকিস, রাকিসের দেখো দুই পাশে পাতা তৈরি হয়েছে, দুই পাশে কি তৈরি হয়েছে, পত্রক তৈরি হয়েছে, তাই না? বা শাখা প্রশাখা বের হয়ে সেখান থেকে পত্রক তৈরি হয়েছে। কিন্তু করতলাকার যৌগিক পত্রের ক্ষেত্রে যে কথাটা মনে রাখবে ভাইয়া, করতলাকার যৌগিক পত্রের ক্ষেত্রে এই ক্ষেত্রে রাকিসের চূড়ায়, এই ক্ষেত্রে রাকিসের চূড়ায় কি তৈরি হয়, পত্রক তৈরি হয়, পত্রক তৈরি হয়। তাহলে র্যাকিসের চূড়া কোনটা? দেখো ধরে নাও এই যে এটা হচ্ছে একটা র্যাকিস, তো পক্ষল যৌগিকের ক্ষেত্রে কি হতো, দুই পাশে পাতা তৈরি হতো, কিন্তু এইবার আর দুই পাশে পাতা তৈরি হবে না, একদম চূড়ায় গিয়ে এই যে এইখানে যদি 2-3টা পাতা তৈরি হয়, অর্থাৎ একটা হইলে তো সেটাকে আমরা বলবো সরল পত্র, কিন্তু একটা না, যদি 2টা হয়, 3টা হয়, বা পাতার স্টাইলটা যদি একটু ভিন্ন রকম হয়, সেটাকে আমরা বলবো যৌগিক পত্র, তাই না? তাহলে যদি র্যাকিসের চূড়ায় পত্রক তৈরি হয় সেটাকে আমরা বলি করতলাকার যৌগিক পত্র, বা র্যাকিসের চূড়ায় যদি করতলের মতো পত্রক তৈরি হয়, করতল মানে কি, হাতের মতো যদি পত্রক তৈরি হয় সেটাকে আমরা বলবো করতলাকার যৌগিক পত্র। আচ্ছা, তাহলে করতলাকার যৌগিক পত্র উদাহরণ এরকম হতে পারে, যে এই কয়টা উদাহরণ আছে। তাহলে প্রথমটা হচ্ছে এক ফলক। তাহলে এইখানে র্যাকিসের চূড়ায় যদি ফলক যদি একটা হয়, তাহলে দেখো র্যাকিসের চূড়ায় একটা ফলক হইতে পারে, বা একটা মাত্র পত্রক হইতে পারে, 2টা হতে পারে। ঠিক আছে, তো যদি পত্রক একটা হয় তখন সেটাকে আমরা বলি এক ফলক বা ইউনিফোলিয়েট। ওকে, সো এটা হচ্ছে এক ফলক, এটা হচ্ছে এক ফলক। তো তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া আমরা তো জানি যে একটা পাতায় যদি একটা মাত্র পত্রফলক থাকে তখন সেটাকে আমরা বলি সরল পত্র। তাহলে এই পাতাটা দেখে মনে হচ্ছে যে এটা তো সরল পত্র, কারণ কি এখানে একটা মাত্র পাতা আছে। কিন্তু আসলে এইখানে একটা পাতা না, এই বোটাটা তুমি যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই বোটার চূড়ায় একটু খেয়াল করে দেখো, তুমি যদি লেবু পাতা তোমাদের আশেপাশে পাও, লেবু পাতার ক্ষেত্রে দেখবা এখানে ছোট্ট একটা পত্রক তৈরি হয়েছে, দেখো, তারপরে এইখান থেকে আবার একটা পত্রক তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এইটাই হচ্ছে এক ফলক। তাহলে আরো একবার চিত্রটা খেয়াল করে দেখো, এখানে যে পাতার বোটাটা আছে, বোটা থেকে ছোট্ট একটা অংশ তৈরি হয়েছে, এবং এইখান থেকে আরো একটা অংশ তৈরি হয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে যৌগিক পত্র। এবং এটা হচ্ছে একটা করতলাকার এক ফলক করতলাকার যৌগিক পত্র।
তাহলে এটার উদাহরণ হচ্ছে লেবু। এরপরে হিঙ্গন। হিঙ্গনের পাতাটা কেমন দেখো, এখানে যে পর্ব থেকে যে র্যাকিসটা বের হয়, এই র্যাকিস থেকে দুইটা পাতা যদি থাকে, এখানে যদি পাতা দুইটা না সরি পত্রক দুইটা থাকে, তখন সেটাকে আমরা বলবো দ্বিফলক। তাহলে এটাকে আমরা কি বলি ভাইয়া? দ্বিফলক। দ্বিফলক করতলাকার যৌগিক পত্র। তাহলে পাতা যদি তিনটা থাকে তাহলে কি? ত্রিফলক। তাহলে এটা হচ্ছে ত্রিফলক। ত্রিফলক করতলাকার যৌগিক পত্র। এবং যেটা দেখা যায় আমরুলে, তাহলে আমরুলের যে পত্র পাতা সেটা হচ্ছে ত্রিফলক করতলাকার যৌগিক পত্র। এরপরে এখানে দেখো পাতা কয়টা? চারটা। চারটা। তাহলে এটা কি? চতুর্ফলক। আর এই পাতাটা একটু খেয়াল করে দেখো, তাহলে চতুর্ফলক এটা দেখা যায় কোথায়? শুষ্নিতে। শুষ্নিতে চারটা পাতা দেখা যায়। আশা করি বুঝতে পেরেছ। এবং বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এই পাতাটা, যে পাতায় দেখো অনেকগুলা পত্রফলক থাকে, অর্থাৎ চারের অধিক, 5টা 6টা 7টা এরকম পত্রফলক যদি থাকে তখন সেটা কি? বহুফলক। তাহলে চারের অধিক থাকলে বহু ফলক করতলাকার যৌগিক পত্র, যেটা দেখা যায় শিমুল গাছের পাতায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে করতলাকার যৌগিক পত্র নিয়ে আমরা পড়লাম। তাহলে যৌগিক পত্র শেষ হলো। এতক্ষণ ধরে যদি তোমরা ক্লাসটা করে থাকো, তোমাদের কাছে একটা প্রশ্ন ভাইয়া, ছোট্ট একটা প্রশ্ন। বলো তো, এই যে এইখানে যে পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতাটা কি সরল পত্র নাকি যৌগিক পত্র? তোমরা যারা ক্লাসটা করেছো তারা অবশ্যই ভিডিওটা একটু পজ করে এই ছবিটা দেখো, এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবা। কমেন্ট করে আমাকে জানাবা। মানে আমি শেষের দিকে অ্যান্সার দিব, এই ভিডিওটার একদম শেষে অ্যান্সার দিব। তার আগে তোমরা একটু এই চিত্রটা নিয়ে ভাবো এবং কমেন্ট করে আমাকে জানাও, এটা কি সরল পত্র নাকি যৌগিক পত্র? দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। আচ্ছা, তাহলে আসো আমরা আর ছোট্ট দু একটা টপিক পড়ব, তারপরে আমি ওই প্রশ্নের অ্যান্সারটা দিব। তাহলে পাতার শিরাবিন্যাস বা ভিনেশন। তাহলে পাতার শিরাবিন্যাস বা ভিনেশন নিয়ে আমরা একটু পড়ি। ভিনেশন। তো পাতার শিরাবিন্যাস এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। জালিকাকার শিরাবিন্যাস। শিরাবিন্যাস বা রেটিকুলেট শিরাবিন্যাস। রেটিকুলেট শিরাবিন্যাস। শিরাবিন্যাস। এবং আরো একটা শিরাবিন্যাস দেখা যায়, সেটাকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস। সমান্তরাল শিরাবিন্যাস। শিরাবিন্যাস। আচ্ছা, বা প্যারালাল। সমান্তরাল মানে কি? প্যারালাল। প্যারালাল শিরাবিন্যাস। শিরাবিন্যাস। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এই জালিকাকার শিরাবিন্যাস বা সমান্তরাল শিরাবিন্যাস এটা আসলে কি? এটা হচ্ছে দেখো পাতার আরো একটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদেরকে দেখানো হয় নাই। দেখো এটাই যদি আমি দেখি, পাতার এই যে এইখানে একটা শিরা দেখতে পাচ্ছ না মাঝখান দিয়ে? আচ্ছা, এই পাতাটাও বাদ দাও, সরি ভাইয়া, ওকে, এই পাতাটাও বাদ দিই, অন্য একটা পাতা দেখি আমরা। এই যে এই পাতাটায় যদি তোমাদের ক্যামেরাতে ধরা পড়ে, একটু খেয়াল করে দেখো তো, বা তোমরা তো পাতা দেখছো অনেক, তাই না? পাতার একদম মাঝখান বরাবর এটা কি একটা শিরা না? তাহলে এটা হচ্ছে একটা শিরা। তাহলে এই শিরা, তাহলে পাতার যে শিরাগুলা থাকে, এই যে মাঝখানের যে শিরাটা, এটা হচ্ছে শিরা। এছাড়া মধ্য শিরা, এরপরে দেখো এখান থেকে উপশিরা বের হয় অনেকগুলা। তাহলে পাতার যে মধ্য শিরা, উপশিরা, তার থেকে আরো অনেক শাখা প্রশাখা বের হয়। এগুলা অনেক সময় জালের মতো তৈরি করে পাতার মধ্যে। ঠিক আছে, তোমরা যদি মৃত পাতা দেখে থাকো, যে পাতাটা একদম শুকিয়ে গেছে, পাতার উল্টা পৃষ্ঠে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখবে যে গঠনটা অনেকটা জালের মতো। এই যে এই পাতাটা একটু খেয়াল করো না, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি তো ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আশা করি ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখান থেকে যে শিরা, তারপরে দেখো উপশিরা, তারপরে এই উপশিরার শাখাগুলা, এই যে শাখা উপশাখাগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে
দেখো তো একটা জালের মতো গঠন তৈরি করছে না? এখানে একটা জালের মতো গঠন তৈরি করছে। তাহলে এই জালের মতো গঠনকেই আমরা বলি জালিকাকার শিরাবিন্যাস, বা এই শিরাবিন্যাসটাকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস। বুঝতে পেরেছো? তাহলে আমি জালিকাকার শিরাবিন্যাস সম্পর্কে কি বলতে পারি? জালিকাকার শিরাবিন্যাস হচ্ছে পাতার পাতার শিরা, উপশিরা, উপশিরা এবং এর শাখা প্রশাখা, এর শাখা প্রশাখাগুলো শাখা প্রশাখাগুলো যুক্ত হয়ে জালের মতো আকার গঠন করলে, জালের মতো আকার গঠন করলে তখন সেটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। এবং একটা কথাই মনে রাখো ভাইয়া, আমাদের আশেপাশে যত দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, এই দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। তাহলে এই যে জালিকাকার শিরাবিন্যাস, এটা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। তাহলে এই কথাটাই মনে রাখো, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। উদ্ভিদের বৈশিষ্ট্য, উদ্ভিদের বৈশিষ্ট্য। এবং সমান্তরাল শিলাবিন্যাস, এইখানে পাতাটা কেমন দেখো, পাতার এই যে এইটা কি, যদি আমি মধ্যশিরা ধরি, তারপরে যে শিরাবিন্যাসটা সেটা হচ্ছে এই যে দেখো, এইভাবে ছড়ায় ছিটায় আছে, এই যে ছড়ায় ছিটায় নাই, সরি, এভাবে একদম সমান্তরালে আছে। বাকি যে উপশিরাগুলা সেগুলো কি একদম সমান্তরালে আছে। তাহলে যদি সমান্তরালে থাকে তখন সেটাকে আমরা বলবো সমান্তরাল শিরাবিন্যাস, বা প্যারালাল প্যারালাল ভিনেশনও বলা যায়। প্যারালাল শিরাবিন্যাস লিখছি, প্যারালাল ভিনেশনও বলা যাইতে পারে, তাই না? তাহলে প্যারালাল শিরাবিন্যাসটা আসলে কি? শিরাগুলা যদি পরস্পর যুক্ত না হয়ে সমান্তরালে বিন্যস্ত থাকে তখন সেটাকে আমরা বলি প্যারালাল শিরাবিন্যাস, তাই না? তাহলে শিরাগুলা শিরাগুলো পরস্পর যুক্ত না হয়ে পরস্পর যুক্ত না হয়ে সমান্তরালে সাজানো থাকলে তখন সেটাকে আমরা বলবো সমান্তরাল শিরাবিন্যাস। এবং এই সমান্তরাল শিরাবিন্যাস এটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। আমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে পড়বো, তখন আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে পাতার শিরাবিন্যাসটাও আমরা পড়লাম। এরপরে আসো আমাদের লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে পত্রবিন্যাস, বা যার ইংলিশটা হচ্ছে ফাইলোটাক্সি। সো পরের যে টপিকটা ভাইয়া সেটা হচ্ছে ফাইলোটাক্সি। ফাইলোটাক্সি ফাইলোটাক্সি বিষয়টা কি? ফাইলোটাক্সি হচ্ছে, আমরা তো জানি যে কাণ্ডের যে পর্ব আছে, পর্ব থেকে পাতা তৈরি হয়। তাহলে এই কাণ্ডের যে পর্ব, সেখান থেকে কয়টা পাতা তৈরি হয় বা পাতাটা কিভাবে বিন্যস্ত আছে, এই বিষয়টাকে বলা হয় পত্রবিন্যাস। ওকে, সো আমরা এই কথাটা তো প্রত্যেকেই জানি, তাই না? আগের ভিডিওতেও আমরা আমরা পড়েছি। সেটা হচ্ছে পাতা তৈরি হয় কোথা থেকে? পাতা তৈরি হয় কাণ্ডের পর্ব থেকে, কাণ্ডের পর্ব হতে। আশা করি বুঝতে পেরেছো, পাতা তৈরি হয় কোথা থেকে? কাণ্ডের পর্ব হতে। আচ্ছা, সো এটা যদি একটা কাণ্ড হয়, ধরে নাও এটা হচ্ছে গাছের একটা কাণ্ড, কাণ্ডের ধরে নাও এটা হচ্ছে একটা পর্ব, তাহলে এই পর্ব থেকে একটা পাতা তৈরি হতে পারে, এই পর্ব থেকে দুইটা পাতাও তৈরি হতে পারে, আবার দুইয়ের অধিকও পাতা তৈরি হতে পারে। তাহলে এই যে দেখো, এইখানে একটা কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। এই কাণ্ড থেকে, কাণ্ডের যে পর্ব, এই পর্ব থেকে যদি একটা পাতা তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো একান্তর। এই ফাইলোটাক্সিটা হচ্ছে একান্তর, যদি একটা করে পাতা থাকে। তাহলে এইটা একটা পর্ব, এখান থেকেও একটা পাতা তৈরি হয়েছে, এটা একটা পর্ব, এখান থেকেও একটা পাতা তৈরি হইল, তাহলে এটা হচ্ছে একান্তর ফাইলোটাক্সি। আচ্ছা, এরপরে এই এই কাণ্ডটা একটু খেয়াল করে দেখো। এই কাণ্ডের এটা হচ্ছে একটা পর্ব, এই পর্ব থেকে এই পাশে একটা পাতা, এই পাশে আরো একটা পাতা, তাহলে প্রতি পর্বে দুইটা করে পাতা তৈরি হচ্ছে। তাহলে এই
ধরনের ফাইলোট্যাক্সিকে বলা হয় প্রতিমুখ। ওকে, সো এটাকে বলা হচ্ছে প্রতিমুখ। এবং যদি একটা পর্ব থেকে অনেকগুলা পাতা তৈরি হয়, দুইয়ের অধিক পাতা তৈরি হয়, তাহলে দেখো সবগুলা পাতা মিলে এই পর্বটাকে আবর্তন করে রাখে। তার মানে কি? এটাকে বলা হয় আবর্তক। এই ফাইলোট্যাক্সিকে বলা হয় আবর্তক। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে একটা পাতা থাকলে একান্তর, দুইটা পাতা থাকলে প্রতিমুখ, মানে মুখোমুখি থাকে, তার মানে কি? সেটা হচ্ছে প্রতিমুখ। এবং যদি অনেকগুলো থাকে সেটা হচ্ছে, বা দুইয়ের অধিক থাকে, সেটা হচ্ছে আবর্তক। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে যতগুলা টপিক ছিল ভাইয়া, সবগুলা টপিক কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি। তো তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটারই অ্যান্সার করব এখন। প্রশ্নটা হচ্ছে যে এই যে এখানে যে পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতাটা এটা কি সরলপত্র নাকি এটা যৌগিক পত্র? তো তোমাদের কাছে পাতাটা দেখে একটু কমপ্লেক্স মনে হতে পারে, যে এটা হয়তো বা যৌগিক পত্র, কিন্তু এটা আসলে একটা সরল পত্র। এটা হচ্ছে ভাইয়া, এটা একটা সরল পত্র। কেন সরল পত্র? সরল পত্র কারণ কারণ দেখো এটা হচ্ছে পত্রবৃন্ত। এটা কিন্তু কোনো র্যাকিস না। যদি র্যাকিস হইতো তাহলে এখানে তো পত্র অনেকগুলা নাই। এখানে কি পত্রফলক, যেটা পত্রফলক কয়টা আছে? পত্রফলক একটাই আছে। এই কারণে এটা হচ্ছে সরল পত্র। এখন তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া, পত্রক একটা বুঝলাম, কিন্তু এইখানে এই যে এই গঠনটা একটু অন্যরকম। এই গঠনটা কেমন ভাইয়া? এই গঠনটা একটু অন্যরকম। তো অন্যরকম হইলেও এটাকে আমি সরল পত্রই বলবো। কেন বলবো জানো? কারণ এই যে এখানে এটা যদি একটা মধ্যপত্র হয়, এই যে এই অংশটা তো এদিকে চলে আসে, তাই না? কিন্তু এই অংশটা যদি একদম পুরাপুরি এই জিনিসটাকে ছেদ করতো, মানে এই যে এই অংশটা এটা যদি পুরাপুরি এই পাতাটাকে ছেদ করে ফেলতো, তখন সেটা হয়ে যেত যৌগিক পত্র। কিন্তু এই এই যে এই এই জায়গাটা, এটা দেখো পুরাটা কিন্তু ছেদ করে নাই। পুরাটা কি ছেদ করছে? না, অর্ধেক এসেই থেমে গেছে, তো এই পুরাটাই একটা পত্রফলক। তাহলে যদি পাতায় একটা মাত্র পত্রফলক থাকে, তখন সেটা কি? সরল পত্র। আর যদি এমন হইতো যে এই জায়গাতে আরো ভাগ হয়ে পুরাটাই ভাগ হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলতাম যৌগিক পত্র। তাহলে ভাইয়া এটা কিন্তু একটা সরল পত্র। বুঝতে পেরেছো? ওকে, সো তোমরা যারা ক্লাসটা মন দিয়ে করেছো এতক্ষণ ধরে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য শুভকামনা রইল। এবং পরের ক্লাসে আমরা কিন্তু আরো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, পরের ক্লাসে আমরা পড়ব পত্রবিন্যাস। পত্রবিন্যাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো পরের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসটা, এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।